বন্ধুরা আমাদের আজকের মতো কাটরা থেকে আমরা আজকে মানে বেরিয়ে যাচ্ছি। আজকের মতো না, আজকে হলো 11 তারিখ, তাই তো? আজকে হলো 10 তারিখ। আজকে হলো 10 তারিখ। আমরা হচ্ছে কাটরা থেকে বেরিয়ে যাচ্ছি হলো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা এক রাত্রি পেহেলগাঁওতে থাকবো। তো এখন সকাল 6টা বাজে ভোর, উঠেছি অনেকক্ষণ, উঠে রেডি হয়ে তোমরা গেট রেডি উইথ মিটা শর্টসে পেয়ে যাবে। তো চলো এখন আমরা বেরাচ্ছি, রাস্তায় যা যা হবে তোমাদেরকে দেখাবো। এখানে বেশ ভালো ঠান্ডা লাগছে সকালবেলা, জ্যাকেট নিয়েই বেরিয়েছি, ঠান্ডা লাগলে জ্যাকেট খুলে নেবো। আমাদের আজকে হলো ড্রাইভার দাদা, এই দাদাই আমাদের ঘোরাবে পুরো ট্যুরটা আজকে থেকে। কাটরা থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স হলো প্রায় 210 কিলোমিটার মতো, যা কভার করতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা মতো, যদি রাস্তা ঠিকঠাক থাকে আর যদি ট্রাফিক সেরকম জ্যাম না হয়। কিন্তু ট্রাফিক জ্যাম হলে আর হচ্ছে রাস্তায় যেহেতু অনেক সময় ধস নামে, ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা বন্ধ হয়ে যায় এবং প্রচুর ট্রাফিক প্রবলেম হয়, তাই হাতে যথেষ্ট টাইম নিয়ে বেরানোই উচিত। তাই সবাই মানে চেষ্টা করে যে সকাল সকালই বের হওয়ার, আর আপনারাও আগামী দিনে গেলে কিন্তু সকাল সকালই বের হওয়ার চেষ্টা করবেন। এই রাস্তায় প্রচুর টানেল পড়ে, মানে ছোটখাটো টানেল থাকে আর বড় একটা টানেল আছে, যেই টানেলটা এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই টানেলটা প্রায় 9 থেকে 10 কিলোমিটার লম্বা পথ, যেটা অনেকটা রাস্তাটাকে সুবিধা করে দিয়েছে। এরকম প্রচুর টানেল এখনো তৈরি হচ্ছে, যেগুলো হয়তো সমস্ত কমপ্লিট হয়ে গেলে আমরা আরো তাড়াতাড়ি মানে এই রাস্তাটা কভার করে নিতে পারবো পেহেলগাঁও, আর মানে ডিস্টেন্সটা অনেক তাড়াতাড়ি কভার হয়ে যাবে। আর এখানে এখনো রাস্তার প্রচুর কাজ চলছে, তাই জন্য রাস্তা কিন্তু এখনো প্রচন্ড খারাপ, তাই একটুখানি কিন্তু হাতে সময় নিয়ে বেরাবে। আর বৃষ্টির সময় কিন্তু যখন তখন রাস্তা কিন্তু ব্লক হয়ে যায়, তাই অবশ্যই হাতে টাইম নিয়ে বেরাবে। পুরো রাস্তাটা বেশ সুন্দরভাবে অনেকটাই এসে গেলাম। এখন 9টা বাজে। আমরা ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, তাহলে আমরা চন্দনবাড়ি, বেতাব ভ্যালি আর আরু ভ্যালিটা যে কমপ্লিট করতে পারবো, না হলে হয়ে উঠবে না। কিন্তু এখানে বানিহাল অবধি এসে প্রচণ্ড জ্যাম রাস্তা, জানি না কোনো কারণে সিকিউরিটি চেকিং হচ্ছে বা কিছু একটা তো হচ্ছে। এখানে পুরো রাস্তা, এখানে পুরো লাইন লেগে গেছে গাড়ির, প্রচণ্ড জ্যাম। তোমার সামনেটা দেখো শুধু। তো বন্ধুরা, তোমাদের যেটা আমি বলছিলাম যে এই রাস্তায় কিন্তু সবসময় কোনো ঠিক থাকে না, ট্রাফিক জ্যামে ফাঁসতেই পারো। তো সেরকম আমরাও একটুখানি ফেঁসে গেছিলাম, প্রায় 25 মিনিট মতো আমাদের, কিন্তু তার বেশি লাগেনি। এটা কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য নয়, তাই তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার হয়ে গেছিল। এটা কোনো কারণে হয়তো চেকিং চলছিল, সেই কারণেই একটুখানি জ্যাম ছিল। তারপরে আমরা এটা যেহেতু আজকের দিনটা ঈদ ছিল, তাই জন্য কিন্তু রাস্তা একদম ফাঁকা ছিল, তাই আমাদের ড্রাইভার দাদা প্রায় 110 কিলোমিটার মানে বেগে একদম গাড়ি চালাচ্ছিল। একদম মানে গাড়ি চালাচ্ছিল না, গাড়ি ওড়াচ্ছিল মনে হচ্ছিল আমাদেরকে, সেরকমই মানে স্পিডে যাচ্ছিল। তারপরে আমরা মানে ঠিকঠাক টাইমে, তাই জন্য আমরা পৌঁছাতে পেরেছিলাম। আমাদের বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। এটাই ল্যান্ডস্লাইড হলে মানে জানতাম, মানে বৃষ্টি হলে, জ্যাম হলে এই সময়টাই 8 থেকে 10 ঘন্টাও চলে যায়। তো দেখো রাস্তায় কি সুন্দর সুন্দর মানে সিনারি, যা চোখে মানে দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এক এক জায়গায় এক এক রকম বিউটি, কোন দিকে বরফের পাহাড়, কোথাও হলো সর্ষের ক্ষেত, যা দেখতে দেখতে আমাদের মানে জার্নিটা পুরো ইজিলি স্মুথলি হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন অনন্তনাগ অবধি পৌঁছে গেছি, মানে অনন্তনাগের ওয়েতে তোমাদেরকে দেখালাম কি সুন্দর ভ্যালিটা দেখতে পেলে। মনে হয় সর্ষের ক্ষেত যেখানেই থাকুক না কেন পৃথিবীর, খুব দেখতে ভালো লাগে। আর এখানে তো অন্য রকমের ভিউ, যেহেতু সর্ষের ক্ষেত, ওদিকে বরফে ঘেরা পাহাড়, সে এক আলাদাই মানে সৌন্দর্য। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না অন্য কোনো কিছুর সাথে। তো বন্ধুরা, এই লিডার নদী শুরু হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা পেহেলগাঁওয়ের কাছাকাছি চলে এসেছি। পুরো পেহেলগাঁও গ্রামটা জুড়েই কিন্তু এই নদী প্রবাহিত হয়েছে, এবং আমাদের যে মানে হোটেলটা ছিল সেটা কিন্তু একটু মার্কেট এরিয়ায়, তাই একটু উঁচুর দিকে। অনেকে কিন্তু নিচে একদম লিডার রিভারের পাশে হচ্ছে, যেখানে রাফটিং পয়েন্ট বলে বলা হয়, সেখানে অনেকেই হচ্ছে মানে নিজেদের হোটেল বুক করে থাকে। আমরা সেই হিসেবে হোটেল প্রথমে চেয়েছিলাম, কিন্তু আমরা পাইনি। তো চলো পরে তারপরে তোমাদেরকে বলছি যে কেন পাইনি, কারণ
কারণ হচ্ছে ওইখানটায় বুকিং অনেক আগে থেকে হয়ে যায় এবং যেহেতু একটুখানি হাই প্রাইসও থাকে, তো আমাদের যা বাজেট ছিল সেই অনুযায়ী ওখানে আমরা পাইনি। কিন্তু আমরা পরে দেখলাম যে আমরা মার্কেট এরিয়াতেই বেশি বেটার ছিলাম, কারণ ওই এরিয়ার সৌন্দর্য অন্যরকমই। হ্যাঁ, হয়তো নদীটা এনজয় করতে পারিনি, নদীর ধারে বসলে অনেক রকম মানে সেই যে আলাদাই একটা দৃশ্য ছিল। হ্যাঁ, অনেকে নদীর ধারে পছন্দ করে থাকা এবং মানে নির্জনের মধ্যে, কিন্তু আমি চেয়েছিলাম যে একটু তারপরে মার্কেটও থাকবে, কিন্তু তারপরে পরে গিয়ে দেখলাম যে নিচের এরিয়াতে একদমই মার্কেট এরিয়া না। তার জন্য আমাদের হয়তো পরে গাড়ি করে যেতে হতো, তাই জন্য একদিকে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাই এইরকম দু ধরনের কিন্তু এখানে হোটেল পাওয়া যায়, তাই দেখে শুনে তোমরা আগামী দিনে বুক করবে। তো দেখো এখানে লেখাই আছে ওয়েলকাম টু পেহেলগাঁও। আমরা পৌঁছে দেখো আমাদের এটা হোটেল, হোটেল হচ্ছে ইন প্যারাডাইজ ইন না কি যেন নামটা আমি এখন ভুলে গেছি, সরি, রিল্যাক্স ইন। বন্ধুরা হোটেলে তো ঢুকে গেছিলাম, কিন্তু তোমাদেরকে আমি এখন হোটেলের রুম ট্যুর দিতে পারছি না। রুম ট্যুরটা আমি পরে এসে দেবো। এখন আমরা বেরাচ্ছি, হলো গাড়ি এসে গেছে। আজকে আমরা যাব হলো করবো হলো ওই যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই 3টে পয়েন্ট আছে কভার করব। এখন 12টা বাজতেছে, এখন বেরাচ্ছি। তো গাড়ি আমাদের এসে গেছে, হোটেল থেকে এখান থেকে ফোন করে দিয়েছিলাম। 2100 টাকা নিয়েছে। ইকো আমাদের কাছে ছোটো গাড়ি, তাই জন্যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি এই 3টে কভার করবো আজকে। তো চলো সেইগুলো নিয়েই আগে যাবো। এবার আগে কোনটা যাবো এখন দেখছি, যে চন্দনবাড়ি আগে যাবো না আগে আরু ভ্যালি, বেতাব ভ্যালি করবো। কারণ আরু ভ্যালি, বেতাব ভ্যালিটা কাছাকাছি আর চন্দনবাড়িটা একটু। তো বন্ধুরা, তোমাদের জানার উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এই 3টে পয়েন্ট হচ্ছে মেন এখানে পেহেলগাঁও থেকে লোকে সাইট সিন হিসাবে করে। তো এর জন্য কিন্তু লোকাল সিন্ডিকেটের এখানে চলে, মানে লোকাল গাড়ি যেগুলো সেগুলো। তুমি যতই ট্যুরে ট্রাভেলস এর থ্রু আসো বা তোমরা নিজেরাই বুক করে আসো না কেন, তাও এখানে কিন্তু ওই গাড়ি, বাইরের গাড়ি কিন্তু চলে না। এখানে লোকাল পেহেলগাঁওয়েরই নর্মাল যে গাড়ি আছে লোকাল সিন্ডিকেটের, সেই গাড়ি চলে, যেগুলো হচ্ছে রেট বিভিন্ন রকম নেয় গাড়ির, মানে প্যাসেঞ্জার অনুযায়ী, মানে লোক কত সংখ্যা সেই অনুযায়ী। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা ইকো গাড়িটা নিয়েছিলাম। সেখানে যদিও বা 4-5 জন হয়ে যেত, কিন্তু আমাদের সাথে তো আর কেউ ছিল না, তাই আমাদের 2100 টাকা মতো পড়েছিল। এটা কিন্তু ফিক্স রেট, তুমি 4 জন যাও বা 5 জন যাও, এই একটা ইকো গাড়ি বুক করতে গেলে 2100 টাকা। এবার বড় ট্রাভেলার আলাদা আলাদা সব বিভিন্ন রেট ছিল। তো আমরা প্রথমেই আরু ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ এই আরু ভ্যালিটা একদম আলাদা দিকে পড়ে আর চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি আলাদা। তো এখানে ঢুকতেই 50 টাকা মতো নিয়েছিল আরু ভ্যালিতে প্রবেশ করার সময়। তো এটা আমাদেরই পেমেন্ট করতে হয়েছিল। জানি না এটা হচ্ছে আমাদের থেকে নিল কিনা আলাদা করে, হচ্ছে সবার থেকে মানে ড্রাইভার দাদাই দেয় কিনা, কারণ আমাদের বাদ বাকি ট্যুরে যেখানে যা এন্ট্রি ফিস বা অন্য কিছু লেগেছে, মানে গাড়ি সংক্রান্ত আমি কিন্তু বলছি বন্ধুরা, সেগুলো কিন্তু আমাদের যে ট্রাভেলার্স এর থ্রু যে গাড়ি ছিল সেই গাড়ির দাদাই কিন্তু পে করেছিল। কিন্তু এই আরু ভ্যালিতে জানি না এটা হলো ওখানকার ঢোকার জন্য এখানে আলাদা করে টিকিট কিনা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই টাকাটা আমরাই দিয়েছিলাম। তো এখানে আরু ভ্যালিতে মেন দেখার জিনিস হলো এই সিনারিও, মানে এই যে পাইন ফরেস্ট, চারিদিকে যে বড় বড় একদম মানে পাইন ভিউ, পাইন গাছের যে ভিউ দেখার জন্যই কিন্তু মেন আরু ভ্যালিতে আসে। আর বরফের সময় এই রাস্তা অন্যরকম থাকে, অন্যরকমই তার সৌন্দর্য। আমরা যেহেতু এপ্রিল মাসে গেছি, তাই এই সময় একেবারেই কোনো বরফই ছিল না, কোনো বরফের চিহ্ন মাত্র নেই। আর সেই ধরো আমরা চলে এসেছি হলো আরু ভ্যালি। তো এখান দিয়ে দেখো কি সুন্দর রিভারের জল যাচ্ছে, আর এটা হলো পুরোটা ভ্যালি, দেখো পেছন দিকে। এখানে এটাই হলো দেখার মতো, শুধু এই পাইন ফরেস্ট, সবাই এখানেই যাচ্ছে হেঁটে হেঁটে। আর এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের 1 ঘন্টা করে টাইম আছে, মানে 3 ঘন্টা টোটাল টাইম দিয়েছে, 1 ঘন্টা টোটাল টাইম আছে এইখানে। কিন্তু এবার এখানে একটা পয়েন্টে এইখানটা আছে আর একটু নিচে করে, ওরা যেহেতু ঈদ সেরকম গাড়ি নেই, ওরা বেশি বেশি কিন্তু মানে একটুখানি তাড়াহুড়ো করবে, তাড়াহুড়ো করছে। তো তাই জন্য হচ্ছে ও হচ্ছে বলছে তাড়াতাড়ি করতে, কিন্তু তো ঘুরতে এসেছি তো একটু তো টাইম দিতেই হবে বলো একটা জায়গায়। তো চলো। তো বন্ধুরা, হাতে কম টাইম থাকার কারণে আমরা আর বেশি ওপরের দিকে যাইনি, মানে ভেতরের দিকে যাইনি, সামনাসামনি কয়েকটা ফটোশুট করেছিলাম, কয়েকটা ভিডিও করেছিলাম, করে আবার রওনা দিচ্ছিলাম হলো গাড়ির দিকে। এখানে ঘোড়াও যায়, ঘোড়া হলো হচ্ছে বিভিন্ন রকম রেট বলছিল, 1000 টাকা, 1500 টাকা, ওরা বিভিন্ন রকম পয়েন্ট বলবে। কিন্তু এই ধরনের কোনো স্ক্যামে তোমরা ফাঁসবে না, এখানে কিন্তু আলাদা করে কোনো কিছু পয়েন্ট হয় না, বিভিন্ন একটু একটু করে ওরা এগাবে আর তোমাদেরকে বলবে হলো এইটা একটা পয়েন্ট, ওটা একটা পয়েন্ট, ওটা বাজরাঙ্গি ভাইজান ফটোশুট হয়েছিল, ওখানে বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, বিভিন্ন রকম তোমাকে বইয়ের নাম বলবে। এখানে কমন হলো কাশ্মীরে যেখানেই যাবে সেখানেই তোমাকে বলবে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। কত জায়গায় যে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে সেটা বলা হলো মুশকিল, জানি না, এটা হয়তো বইয়ের ডাইরেক্টরই বলতে পারবে। তো এখানে দেখো যাও ড্রেস পরে সবাই ফটোশুট করছিল, আমরা এখানে কোনো ফটোশুট করিনি, আমরা এমনি নর্মাল নিজেদের মতো ফটোশুট করে বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আমাদের আরু ভ্যালি ঘোরা হয়ে গেল, টাইমিং যেহেতু বাধা,
ওই জন্য তো কিছু করার নেই, তাড়াহুড়ো করে যেটুকু পারলাম একটুখানি শুট করলাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। কয়েকটা ছবি ক্লিকস করেছি, সেগুলো রিলস ফিলস বানাতে পারিনি কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু। যেগুলো করেছি ওগুলো দিয়ে আর সময় নেই, মেন কথা রিলস ফিলস যা বানানোর আছে সব গুলমার গাড়িতে গিয়ে বানাবে, এখানে যে হয় বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে যেহেতু টাইমিং বাধা। আমি এর আগে নর্থ সিকিম গেছি, দার্জিলিং গেছি, সেই সব পাহাড়ের দৃশ্য কিন্তু আলাদা। নর্থ সিকিমে যেমন বরফের, ওখানেও কিন্তু বরফ আছে, ওখানেও অনেক প্রচুর বরফ পড়ে, কিন্তু ওখানকার সৌন্দর্য আলাদা। আর কাশ্মীরের কিন্তু সৌন্দর্য একেবারেই আলাদা, যেন এক কোনো নৈসর্গিক সৌন্দর্য রূপ দিয়ে তৈরি করা, যেন মনে হয় দেখে যে সাদা ক্যানভাসে কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে। এখানে রাস্তাগুলো এত স্মুথলি ছিল, আর আমাদের জানি না আমরা যেসব ড্রাইভার দাদার আন্ডারেই পড়ছিলাম, মানে আমাদের যেসব গাড়িগুলো যারা চালক ছিল, তারা এত ফাস্ট গাড়ি চালাচ্ছিল আর এই পাহাড়ি রাস্তায় এত দ্রুত গাড়ি চালাচ্ছিল, মাঝে মাঝে তো ভয়ে লেগে যাচ্ছিল। তোমরা আমার মানে ভিডিও দেখলেও বুঝতে পারবে যে প্রচুর কাঁপছে আমার হাত, কারণ আমি ব্যালেন্সই রাখতে পারছিলাম না। তোমরা এই জায়গাগুলো দেখলে বুঝতেই পারবে যে কতটা পরিমাণ স্পিডে চলছিল, যে আমি ব্যালেন্স রেখে যে ভিডিওটা করব সেটা পর্যন্ত করতে পারছিলাম না। তাই অনেক কষ্টে শিষ্টে একটু আধটু আমি রাস্তার ভিডিওগুলো করার চেষ্টা করেছি, কারণ এই সৌন্দর্য মানে আমি চোখে দেখে যা অনুভব করেছি তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। যদিও এটা হলো এই ফোনের ক্যামেরা দিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না যতদিন না তোমরা নিজের চোখে গিয়ে দেখবে জীবনে। তাই পারলে একবার অন্তত কাশ্মীর যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমি অবশ্যই জানি সবার বাজেটে হয় না, তাই আমি সবাইকে বলবো না, কিন্তু যাদের অবশ্যই আর্থিক সামর্থ্য আছে তারা একবার হলেও কিন্তু কাশ্মীর তোমরা ভিজিট করো। আর কাশ্মীর এখন অনেক সুন্দর, মানে অনেক রকম, মানে আগে যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলো এখন কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই তোমরা ভালো করে সেফলি ফিল করবে ওখানে গিয়ে। আর ওখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো। স্ক্যাম দেখো সব জায়গাতেই হয় ছোটখাটো, তো এখানেও হয়। তো একটু তোমরা যদি নিজেদের চোখ খান খুলে রাখো আর নিজেদের মতো বিবেচনা বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে নিজেদের মতো করে যদি ঘোরো, তাহলে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। এখানে কোনো রকম আমি যা শুনে এসেছিলাম এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। তো এখানে দেখো আমরা কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেছিলাম চন্দনবাড়ির কাছে। এখানে এখনো বরফ রয়েছে, অনেকটাই বরফ রয়েছে, যদিও বরফ প্রচুর গলেও গেছে, কিন্তু এখন অনেক বরফ আছে। তো আমরা এখানে সামনে নেমে গেছি, এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে জুতোর দরকার হবে না কারণ সেই পরিমাণে বরফ নেই, কিছুটাই বরফ আছে। আর হচ্ছে শীতকালে কিন্তু মানে এই ফেব্রুয়ারি বলো ডিসেম্বর জানুয়ারি এই সময় কিন্তু পুরো রাস্তা বরফে ঢেকে থাকে, তখন কিন্তু হচ্ছে এখান দিয়ে আবার আর গাড়ি নিয়ে যেতে হয়, মানে এটিভি বাইক বলো বা স্লেজ গাড়ি বলো এগুলো করে যায়। তো এখানে সামনে অনেক দোকান বসেছিল, এখানে অনেক কিছু লোকে কেনাকাটিও করছিল, এখানে ড্রাই ফ্রুটসও নিয়ে বসেছিল, যেগুলো আমার কেনার ইচ্ছে ছিল কিন্তু টাইমের অভাবে আর হয়ে ওঠেনি। তো আমি এখানে সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম দুজনে মিলে। এখানে অনেক জলও পড়েছিল, জানি না বরফ গলা জলগুলো না রাস্তায় পুরো নেমে এসেছিল, মানে এত গরম ছিল যে আস্তে আস্তে এবার বরফগুলো গলতে শুরু করেছে। কিন্তু এখানে না সেই পরিমাণ ঠান্ডারও অনুভূতি হচ্ছিল না, আবার গরমেরও কিন্তু অনুভূতি হচ্ছিল না। যেহেতু বরফটা এখন মানে গলতে শুরু করেছে অনেকটা, তাই আর হাওয়াও দিচ্ছিল না, তাই সেই কিন্তু কনকনে যে ঠান্ডা হয় না, যে দাঁড়ানো যায় না একদম হচ্ছে, সেই রকম কিন্তু ঠান্ডা ছিল না। এই ঠান্ডাটা মানে উপভোগ্য করা যায়, মানে বেশ ভালো লাগছিল এই ধরনের ঠান্ডাটা। তো এখানে দেখো অনেক প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে ছিল আজকে। তো আমরা এখানে দেখো সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু আজকে যেহেতু বললাম আগেই যে ঈদ ছিল, তাই কিন্তু হচ্ছে মানে গাড়ির ড্রাইভাররা খুব তাড়াহুড়ো করছিল, কারণ ওরাই নাকি আজকের নিয়ম অনুযায়ী নাকি ওরা সবাই নাকি আজকের টাকাটা পুরোটাই মালিক নেবে না, পুরোটা ওরা নিজেরাই পাবে যা ভাড়া খাটবে। তো এখানে আমরা ফুচকা টেস্ট করতে চলে এসেছিলাম, যেখানেই যাই না কেন ফুচকা দেখলেই আমি ফুচকা আগে খাই, কিন্তু এখানে ফুচকাটা অন্যরকম ছিল। আমাদের এখানে যে পাঁপড়গুলোকে যে ফুচকা পাঁপড়গুলো হয় না, এখানে কিন্তু এক্স্যাক্টলি সেটাই ছিল। আর তার মধ্যে আবার চানা দিয়ে দিয়েছিল, পেঁয়াজ দিয়ে দিয়েছিল। তাও হচ্ছে আমি সব জায়গায় গিয়ে একটু মানে ফুচকা অন্য অন্য রকম টেস্ট করি, ভালো লাগছিল, খারাপ লাগছিল না। কিন্তু আমাদের এখানকার ফুচকার মতো না, কিন্তু টক জলটা বেশ ভালোই লাগছিল আমার খেতে। আর তখন পেটে খিদে পেয়ে গেছে, আর তখন হচ্ছে সবকিছুই ভালো লাগবে, তখন যাই খাবো না কেন। আর এই ভাই বলছিল যে আমি হচ্ছে বিহারের ভাগলপুরের স্পেশাল ফুচকা নিয়ে এসেছি। তো আমরা ফুচকা টুচকা খেয়ে আগে এনজয় করতে চলে গেলাম এখানকার বিউটি এবং নেচারের ভিউ। তো তোমরাও এনজয় করো কিছুটা। ঘোরা হয়ে গেল, তোমাদের সবটা দেখালাম। এবার আমরা ফিরে যাচ্ছি আবার গাড়ির কাছে, কারণ এবার হলো বেতাব ভ্যালি ঘুরে তারপর আমরা হোটেলে যাব।
গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার ওখানে মানে সাইট সিন না মানে ওখানে আশেপাশে নিজের মতো করে ঘুরবো। তো চলো এখন যা যা হাঁপিয়ে গেছি এখান থেকে, সেই ওই প্রান্তে গেছিলাম, ওখান থেকে এলাম হেঁটে হেঁটে, দেখলে চলো দেখে নাও ভালো করে ভিউটা। তো এখান থেকে আমরা তারপরে হচ্ছে সোজা বেতাব ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের আমাদের 3rd পয়েন্ট বেতাব ভ্যালি। তো এখানে বেতাব বইয়ের নাকি শুটিং হয়েছিল, তারপর থেকে এই ভ্যালিটার নাম হয়ে গেছিল বেতাব ভ্যালি। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই লিডার নদীটা কিন্তু পুরো পেহেলগাঁও জুড়েই আছে, যেখানেই যাবে আর কিছু পাও আর না পাও এই লিডার নদীর দেখা কিন্তু পাবে। তো আমরা আর গাড়ি থেকে নামিনি, কারণ ওই যে বললাম ড্রাইভার দাদা ঈদের কারণে, আমিও ভাবলাম যে থাক একটা দিন ওদের ইনকামের রাস্তা তো থাক, ওরাও ওদের মতো একটুখানি ইনকাম করুক না, একটাই তো দিন। খুব ভালো ছিলেন আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন, উনি ওখানকারই লোকাল পিপল। তো হচ্ছে আমাদের আবার বলেও ছিল যে ঈদের জন্য বিকালবেলা ওনার বাড়িতে যেতে একটুখানি সন্ধ্যেবেলায়, কিন্তু আমাদের আর টাইম হয়নি বলে আর যাইনি। তো এখানে আমরা বেতাব ভ্যালিতে পৌঁছে গেছিলাম, দিয়ে ওখানে ড্রাইভার দাদাও বললো এবং আমরা নিজেরাও অনুভব করলাম যে নিচে গিয়ে সেরকম দেখার মতো আর কিছুই ছিল না ওপর দিয়ে, তাই আমরা কিছুটা ফটোশুট করে নিয়ে তারপরে হচ্ছে আবার রওনা দিলাম হচ্ছে এখন হোটেলের দিকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করতেও ভুলো না যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে পেহেলগাঁওয়ের। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।